আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী সাহেবকে এই হাসিনার গভর্নমেন্ট যে গুম করে রেখেছিল, এখনো উনি জীবিত অবস্থায় আয়নাগরের মধ্যে বন্দী আছেন। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এই জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই। গত 53 বছরে বাংলাদেশ একটা চিত্র ছিল, কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি, তবে আবার ইনশাআল্লাহ বন্ধ হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরমখোর প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বিএনপির বড় নেতা ইলিয়াসকে কিন্তু তারা জেল থেকে ছাড়া পেয়েছে এবং সে কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে হুঙ্কার দিয়েছে এবং বলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া হবে। এমন তথ্য কিন্তু জানিয়েছে ইলিয়াস। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিও দেখতে পারবেন ডক্টর ইউনূস কোন তথ্যগুলো দিয়েছে এবং আওয়ামী লীগের জন্য কোন তথ্যগুলো ভয়ঙ্কর হতে চলেছে। সেই সাথে আজকের এই ভিডিও দেখতে পারবেন গোলাম মাওলা রনি সাহেব কী বলেছে রাহুল এবং প্রধান উপদেষ্টার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানিয়েছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। ইউনূসকে অসংখ্য ধন্যবাদ, অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই। গত 53 বছরে বাংলাদেশ একটা চিত্র ছিল, যেই চিত্রটা শিকার কখনো আমি বা কখনো আপনি। ক্ষমতার পালা বদলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো রাজনৈতিক সরকারকে সার্ভ করত, পাশাপাশি নিজস্ব গুন্ডা বাহিনীর মাধ্যমেও অনেক কিছু করতো। আর গত 15 বছরে আয়নাঘর থেকে শুরু করে অনেক ঘর তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অথবা সরকারের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনা করলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করা হতো। সরকার পরিবর্তিত হয়েছে, গুমের কৌশল পরিবর্তিত হয়েছে, কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি, তবে আবার ইনশাআল্লাহ বন্ধ হতে যাচ্ছে। কারণ ডক্টর ইউনূস সাহেবের এই সরকার যে কাজটা করেছে, কোন রাজনৈতিক দল বাংলাদেশে মনে রাখেন জীবনও এই কাজগুলো করবে না। কেননা তারাও ক্ষমতায় যাওয়ার পর বিপরীত দলকে বাটাম দেওয়া, তাদেরকে কৌশলে সাইজ করা, শেষ করে দেওয়া, এই কাজগুলোতে কিন্তু লিপ্ত ছিল। তবে এবার ভিন্ন আরেক দৃশ্যপট আমরা দেখতে পেলাম। গুম থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজকে আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গুমের হাত থেকে সকল নাগরিকদেরকে রক্ষায় 2006 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী একটা সনদ গৃহীত হয়েছিল। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে 700 বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এবং 150 জন মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সরকারের বিভিন্ন গোপন কারাগার থেকে অনেকেই মুক্তি পেয়েছে। কোনোটা ছিল আয়নাঘর, অথবা কোনোটা ছিল নামে বেনামে, হয়তো আরো অনেক ঘর বের হয়ে আসবে। এটা হচ্ছে একটা এনজিওর পরিসংখ্যান, বাট ব্যক্তিগত পর্যায়ে আপনি থানাগুলোতে যদি তথ্য নেন, অনেক মানুষ মিসিং আছে যাদের সম্পর্কে হয়তো ওইভাবে তথ্য পাওয়া যায়নি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ধরেন 90% গুমের যে ঘটনাটা ছিল গত কয়েক বছর যাবৎ, অথবা কি বলে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা করা, এটা একটা সেম প্ল্যাটফর্ম ছিল গত 53 বছর যাবৎ। বিপরীত দল, বিপরীত রাজনৈতিক ব্যক্তিত্ব, অথবা আপনি যদি সরকারের কোনো একটা সমালোচনা করেন, অথবা বিভিন্ন বাহিনী তাদেরকে নিয়েও যদি যৌক্তিক সমালোচনা করেন, অথবা তাদের কোনো তথ্য নিয়ে আপনি কথা বলেন, অথবা আপনি একটা কার্টুনই আঁকতেন, আমরা দেখেছি কার্টুনিস্ট শিশির আহমেদের সাথে কি ঘটেছে। তো এরকম নানান ইস্যুতে যেই ঝামেলাগুলো বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ তারা ফেস করেছে, কোন রাজনৈতিক সরকার এই কনভেনশনে এই পর্যন্ত সাইন করে নাই। 2006 এর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বারবার কথা বলতো, কিন্তু এটাতে কেন সাইন করে নাই? তো এখন আজকে ডক্টর ইউনূস সাহেব যেহেতু সাইন করে দিয়েছেন, দেখেন এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা হবে। মনে রাখেন কেন? কারণ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় কে যাবে? আচ্ছা, এখানে আমি আজকে দেখছি, আমার কমেন্টগুলোতে আমি দেখছিলাম, যদি ডক্টর ইউনূস সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দেয়, আওয়ামী লীগ তো আসবেই না, বিএনপি বা জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে, তাহলে আসলে কারা ক্ষমতায় আসবে? আমার কমেন্ট সেকশন দেখে মনে হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে, বিএনপি আসবে না। এখন বিএনপির তারা হতে পারে রাজপথ দখলে ব্যস্ত, বিভিন্ন জায়গায় কমেন্টের সময় নাই, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে। একসময় আওয়ামী লীগ এই কাজটা করতো, মিডিয়াতে ভূমিকা রাখে নাই, ফেসবুক চালানোর সময় ছিল না, রাস্তাঘাটে বিভিন্ন চাঁদাবাজি নিয়ে ব্যস্ত ছিল, লুটপাটে অনেক জায়গায় ব্যস্ত ছিল। এখন আবার সময় হয়েছে, আমাদের অনেক ভাইরা তারা আস্তে ধীরে বোঝা শুরু করেছেন দেশে কি হচ্ছে। তো যাই হোক, এখন সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তাহলেও কিন্তু এই গুমের বিষয়গুলো সামনে আসবে, নানান ধরনের বক্তব্য আসবে। ধরেন এই সরকারের পতনের আগে রিমান্ডে নিয়ে ডিবি হারুন যাই বলছে, পুলিশ যাই বলছে, মানুষ হাহারি এক দিছে। আবার এখন যখন রিমান্ডে নিয়ে নতুন নতুন তথ্য আসতেছে, সেগুলো আমরা অকপটে বিশ্বাসও করতেছি, তাই না? তো এই প্রেক্ষাপটগুলো তৈরি হয়। আর ঘটনার পেছনে সত্যতাও আছে, কারণ এদের প্রকাশ্যে সম্পত্তি দেখা মানুষের তো ধারণা আছে যে পয়সা কই থেকে আসছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ হয়েছে, আপামর বাংলাদেশের জনতার জন্য খুব পজিটিভ হয়েছে। তবে এটাকে ভবিষ্যতে এমনভাবে করতে হবে যেন কোনো রাজনৈতিক সরকারে সেটাকে পরিবর্তনের সুযোগ না পায়। এই সংস্কারগুলো খুব প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী সাহেবকে এই হাসিনার গভর্নমেন্ট যে গুম করে রেখেছিল, এখনো উনি আমাদের বিশ্বাস উনি জীবিত অবস্থায়
আয়নাগরের মধ্যে বন্দী আছেন। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এই জন্য যে ওনাকে অতি সত্বর ওনার ফ্যামিলির মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আয়নাগর থেকে অনেকেই বের হয়ে আসছেন। আমরা বিশেষ করে সিলেটবাসী আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান আমরা এখনও পাচ্ছি না। আমরা আশা করি এবং আমাদের জনাব ইলিয়াস আলীর পরিবার থেকেও এ পর্যন্ত আমরা সকলেই আশাবাদী যে ইলিয়াস আলী আমাদের মধ্যে ফিরে আসবে। তো আজকে এই মিলাদ মাহফিলটা আসলে উদ্দেশ্য সেটাই যে ইলিয়াস আলী যাতে অনতিবিলম্বে যেখানেই থাকেন অনতিবিলম্বে তিনি যেন আবার তার পরিবারের মধ্যে ফিরে আসেন, আবার যেন জনগণের মধ্যে ফিরে আসেন। এই লক্ষ্যে আজকে বালাগঞ্জ এবং বিশ্বনাথ বা উসমানীনগরের সর্বস্তরের জনতা যারা এখানে অবস্থান করছেন যুক্তরাজ্যে সকলের উদ্যোগেই আজকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করছি, আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি তিনি যেন অনতিবিলম্বে আমাদের মধ্যে ফিরে আসেন এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং যারা বাংলাদেশের অন্যের অধিকার লাগিয়া যারা প্রাণ দিছে তারা রাতার মাগফেরাত, বন্যা কবলিত বাংলাদেশের বিভিন্ন জেলার মাঝে মানুষ যে দুর্ভোগের মাঝে আছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যেন সহায়তা আসে। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলী গুম নামক কারাগারে অনেক দিন ধরে বন্দী আছেন। আমাদের বিশ্বাস উনি জীবিত আছেন, উনি যাতে ঐক্যবদ্ধভাবে আমাদের মাঝে এবং ওনার পরিবারের সাথে ফিরে আসতে পারেন, সেই জন্য আজকের দোয়া মাহফিল। আমাদের নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানে আজকে এই বালাগঞ্জ উসমানীনগরের উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। বিশাল মানুষের সমাবেশের মাধ্যমে এই মিলাদ মাহফিল উদযাপিত হয়েছে। আমরা আমাদের এই সিলেটবাসীর গর্বের ধন ইলিয়াস আলীকে পাওয়ার জন্য আমরা আশাবাদী। আজকে আমরা বালাগঞ্জ উসমানীনগরের জাতীয়তাবাদী পরিবারের সকলেই আমাদের অবিসম্বাদিত নেতা সিলেটের জননন্দিত নেতা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে অক্ষত অবস্থায় এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন, ওনার মা অপেক্ষায়, ওনার ফ্যামিলি অপেক্ষায়, এই আশা আমরা করতেছি। সবাইকে ধন্যবাদ আজকের এই মিলাদে আসার জন্য। আমার অন্যান্য যে ভিডিওগুলো আপনারা দেখেন সেই ভিডিওর তুলনায় আজকের যে ভিডিওটি এটি যে কোনো কারণে আমার জন্য খুব স্পর্শকাতর এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো এই কথা বলা আমার জন্য, আমি যে অবস্থানে রয়েছে সেখান থেকে রীতিমতো জিহাদে কুল্লিয়া, উত্তম জিহাদ। আমি নিজে ব্যবসা বাণিজ্য করি এবং যারা এই ব্যবসা বাণিজ্যের জগতে শীর্ষ পর্যায়ে আছেন, ট্রেড পলিটিক্সে এফবিসিআই সভাপতি হন, তারপর বিভিন্ন ট্রেড সংগঠনের সভাপতি হন, এদের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। তাদের কর্মকাণ্ড আমার পছন্দনীয় নয়, কিন্তু যেহেতু ব্যবসা বাণিজ্য করি তাদের সঙ্গে আমার দেখা হয়, সাক্ষাৎ হয় এবং বিভিন্ন পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানে তাদের সঙ্গে মুখ দেখা দেখি করা ছাড়া সেই 80 দশক থেকে এখন পর্যন্ত আমার আসলে অন্য কোনো বিকল্প থাকে না। তো কাজেই তাদের বিরুদ্ধে কথা বলা যে কোনো কারণেই হোক আমার জন্য বিব্রতকর, ঝুঁকিপূর্ণ নয়। এর কারণ হলো যে সবচেয়ে রাজনৈতিক যারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে কথা বলে আসছি, এটি নিয়ে আমার কখনো কোনো আতঙ্ক কাজ অতীতে করেনি, এখনো করে না। আল্লাহর কাছে সাহায্য চাই যেন আগামীতেও না করে। যা বলছিলাম সেটা হলো শেখ হাসিনাকে, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, যারা সর্বনাশ করেছেন তাদের মধ্যে সবচেয়ে যে গোষ্ঠীটি তার মন এবং মস্তিষ্কে রীতিমতো পছন্দ ধরিয়ে দিয়েছেন, তাকে এবং তার পরিবারকে দুর্নীতির যে নর্দমা সেই নর্দমার মধ্যে ফেলেছেন এবং সেই নর্দমার মধ্যে পড়ার কারণে যিনি একসময় জননেত্রী রূপে নন্দিত ছিলেন, বঙ্গবন্ধু কন্যা রূপে যিনি মাথার তাজ ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের নিকট যিনি বোন হিসেবে, আপা হিসেবে সম্মানিত ছিলেন, সেই শেখ হাসিনা এদের কারণে দুর্নীতিবাজ হয়েছেন, খুনি হয়েছেন, স্বৈরাচারী হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন, আরো কত কি। এবং সবার শেষে তিনি যেভাবে পালিয়ে গেছেন, এই পালানোর ফলে হাতে গোনা যে অলিগার শ্রেণী রয়েছে তাদের সংখ্যা কত হবে? বড় জোর 5 থেকে 600, আর এদের নেতা কত হবে? বড় জোর 40 থেকে 50। অর্থাৎ 50 জনের একটা টিম, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা টিম, তাদের অধীন 500 জনের মতো একটা সিন্ডিকেট। এরপর আরো শহর, বন্দর, গ্রামে, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যবসায়ী কাম দুর্নীতিবাজ, কন্ট্রাক্টর, সাদাবাজ, এদের সংখ্যা ধরেন আরো লাখখানিক হবে। তো বাংলাদেশে যদি 35% লোক আওয়ামী লীগ করেন, তাহলে কম করে হলে ধরুন 6 কোটি লোক আওয়ামী লীগ করেন। তো 6 কোটি লোকের মধ্যে এরকম দুর্নীতিবাজ, ব্যবসায়ী, চাঁদাবাজ, ধড়িবাজ লোকের সংখ্যা সাকল্যে 1 লাখ। এই 1 লাখ লোকের জন্য 6 কোটি লোক আজ জাহান্নামের আগুনের মধ্যে পড়েছে। এবং এই যে 6 কোটি মানুষের যে কান্না, সেই কান্না শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন, শেখ রেহানা যতদিন জীবিত থাকবেন, জয় যতদিন জীবিত থাকবেন, তাদের চারিদিকে জাহান্নামের আগুন রূপে, জাহান্নামের বাতাস রূপে, লু হাওয়া রূপে তাদেরকে তছনছ করে ছেড়ে দেবে, তাদের জীবন, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু হারাম করে দেবে।
তো শেখ হাসিনা পালিয়েছেন, শেখ রেহানা পালিয়েছেন, জয় আছেন দেশের বাইরে, আর তিনি যদি বাংলাদেশে থাকতেন তাকেও পালাতে হতো। এমনকি দলের মধ্যে যে সকল ভালো নেতা ছিলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, তারা দম্ভ করেছেন, অন্যায় করেছেন, আমি কারো নাম বলবো না, কিন্তু দুর্নীতির অভিযোগ নেই, তারাও এই সময় গাঠাগাড়িতে বাধ্য হয়েছেন। তো এই সকল কুকর্ম যাদের কারণে হয়েছে, তারা সবাই শীর্ষস্থানীয় তথাকথিত ব্যবসায়ী। এদের ব্যাংক আছে, এদের বীমা আছে, এদের গার্মেন্টস আছে, শিল্প আছে, কলকারখানা আছে। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে গত 15 বছর ধরে দেশে বাইরে গেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে চিপে যত জনগণের অর্থ জোকের মতো খাওয়া যায় তারা সেটা খেয়েছেন। এবং এই গত 15 বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়, অফিস, আদালতে এ সকল দুর্বৃত্ত শ্রেণীর যারা ব্যবসায়ী, তাদের আচরণ, চাল চলন, কথাবার্তা সারা দেশের মানুষের কাছে এতটা বিরক্তিকর, এতটা ঘৃণার এবং এতটা আপত্তিকর, লোকজন যদি এখন তাদেরকে সুবিধাজনক স্থানে পায় তাহলে কি পরিমাণ যে ট্রিটমেন্ট দেওয়া হবে তার কিছু নমুনা বিচারপতি মানিকের যে পতন, সেই পতনের মধ্যে দেখতে পেয়েছেন। মানিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার কারণে প্রাণে বেঁচে গিয়েছেন, নচেত লোকজন থেকে পাড়িয়ে মেরে তার জিব্বা টান দিয়ে ছেড়ে ফেলত। এইরকম ক্রোধ। তো মানিকের প্রতি যদি এই রাগ হয়, তাহলে শেখ হাসিনাকে যারা দুর্নীতির সেই সাগরের মধ্যে চুবিয়েছেন, সেই সকল ব্যবসায়ীরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। এবং অবাক করার ব্যাপার হলো, এরা বিভিন্ন সুরতে বিভিন্ন কথাবার্তা বলে তারা প্রধান সেনাপতি জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছেন। কি কথা হয়েছে, কি বলেছেন, এটা কোনো বিষয় নয়। মানুষের ক্রোধ এমন পর্যায়ে যে মানুষ তাদেরকে ওই দুটো জায়গায় এবং ওই দুজন মানুষের সঙ্গে দেখে ক্রোধে রীতিমতো উন্মুক্ত হয়ে পড়েছেন। আপনারা গিয়ে দেখেন যে সালমান এফ রহমানের অফিস, বাসভবন কিভাবে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। নারায়ণগঞ্জে গাজী টায়ারের মালিক গোলাম দস্তগীর গাজী, তার যে দুর্বৃত্তপনা, তার যে জুলুম, তার যে অত্যাচার পুরো নারায়ণগঞ্জবাসীকে রীতিমতো অস্থির করে তুলেছিল। তিনি কত মানুষের বুকে হাহাকার তৈরি করেছেন, কত মানুষের জমি দখল করেছেন, কত মানুষকে অপমান করেছেন। তার পেটোয়া বাহিনী ছিল এবং মানে জাহিলিপনা কাকে বলে, তার ছেলে, সে নিজে এবং তার স্ত্রী, তার গুন্ডা পান্ডা সব মিলিয়ে মানুষের ক্রোধকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল। তার ফলে কি হলো দেখুন, তার একটা বিশাল শিল্প কারখানা মানুষের ক্রোধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। সেখানে নির্মমভাবে প্রায় 178 জন মানুষ নিখোঁজ হয়েছে বা পুড়ে গেছে। কিন্তু তারপরেও সাধারণ মানুষের কোনো রকম সহানুভূতি নেই। পত্রপত্রিকাগুলো এটা ছাপায়নি এই কারণে যে এই লোকটি মানুষের জীবনকে যেভাবে তছনছ করে দিয়েছে, এই কোনো অবস্থাতেই কারো সহানুভূতি পেতে পারে না। তো গোলাম দস্তগীর গাজীর দ্বারা শেখ হাসিনার যত ক্ষতি হয়েছে, দেশবাসীর যত ক্ষতি হয়েছে, তার চেয়ে 1000 গুণ ক্ষতি হয়েছে যে লোকগুলো দ্বারা। সেই লোকগুলো এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুল পাল্টিয়ে যাচ্ছেন। তাদের সংবাদপত্র আছে, তাদের টেলিভিশন আছে এবং তাদের চেহারা, সুরত, আচার আচরণে মনে হচ্ছে যে তারা নিরপরাধ শিশু, জান্নাতি শিশু। শেখ হাসিনা যত দোষ শেখ হাসিনা, তারা কিছুই না। তারা হালাল ব্যবসা বাণিজ্য করেছেন এবং হালাল ব্যবসায়ীদের জন্য যে সকল পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে রেখেছেন, এগুলো তাদের প্রাপ্য। কাজেই তারা নির্ভয়ে নিশ্চিন্তে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে গেছেন। নির্ভয়ে নিশ্চিন্তে তারা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে পড়েছেন। আমরা তো এখনো ক্যান্টনমেন্টে ঢোকার কথা কল্পনাও করতে পারি না, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা কল্পনাও করতে পারি না, কিন্তু এই দুর্বৃত্তগুলো ঢুকে গেছে। এবং এরা এত খারাপ, এত জঘন্য, এদের যে মানে ভিতরে ধ্বংসাত্মক যে মেশিনারিজগুলো রয়েছে, এটা যে কোনো মানুষকে, শেখ হাসিনার মতো মানুষকে যেখানে তারা কলুষিত করে ফেলেছে। শেখ হাসিনার মতো লোককে যে কখনো টাকার দিকে তাকাতেন না, 2012 সন পর্যন্ত আমি সাক্ষ্য দিচ্ছি, টাকার দিকে তাকাতেন না। এবং দুর্নীতি কাকে বলে এই জিনিসগুলো তিনি শুনতেও পারতেন না 2012 সন পর্যন্ত। একটা ছোট উদাহরণ দেই। আমার এলাকাতে একটা গ্যাস ফিল্ড আবিষ্কৃত হলো সরকাজলি ইউনিয়নে, শেভরন। তো এই ধরনের যখন কর্মকাণ্ড হয়, তখন এলাকার সংসদ সদস্যের সঙ্গে এরা বসে এবং তার সঙ্গে একটা অর্থনৈতিক লেনদেন করার চেষ্টা করে। তারপরে সেই এলাকার রাজনৈতিক ক্ষমতাধরদেরকে ব্যবহার করে ওই এলাকার লোকজনের উপর তারা নিষ্পেষণ চালায় এবং এখনো অপকর্ম নাই, কুকর্ম নাই যে এই সকল আন্তর্জাতিক কোম্পানিগুলো না করে। তো তারা প্রথমে আমার সঙ্গে বসার চেষ্টা করলো, আমি তাদের সঙ্গে বসলাম না। এরপর যখন মন্ত্রণালয় থেকে বলা হলো, আমি তাদের সঙ্গে বসলাম, কিন্তু সোনারগাঁ হোটেলের বিলটা আমি দিয়ে দিলাম, তাদেরকে দিলাম না। এবং আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম যে এইভাবে কাজ করতে হবে। তো তারা তাদের মতো করে এলাকাতে কাজ করা শুরু করলো এবং গলা চিপাতে রীতিমতো তাণ্ডব, সে ধরনের তাণ্ডবে সাধারণ মানুষ তছনছ হয়ে গেল। এটা 2010 সনের ঘটনা, সবেমাত্র এমপি হয়েছি। তা আমি সেই শেভরনের সেই কর্মকাণ্ড পুরো অপারেশন বন্ধ করে দিলাম। মন্ত্রণালয়, ডিসি অফিসে আগুন ধরে গেল বলতে গেলে। এর কারণ হলো শেভরন এত পাওয়ারফুল, শেভরনের যিনি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর, তার সঙ্গে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী যিনি ছিলেন ব্রিগেডিয়ার এনামুল, তিনিও কথা বলতে সাহস পেতেন না। যাই হোক, তো তারা এসে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করলেন যে আপনার এমপি আমাদের কাছে 2 কোটি টাকা ঘুষ চেয়েছে। তো
তো আমরা সেই ঘুষ না দেওয়ার কারণে সে এই আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। এই কাজ বন্ধ করার ফলে প্রতিদিন আমাদের 10 কোটি টাকা করে লোকসান হচ্ছে। আপনার সঙ্গে আমার যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী 10 কোটি টাকা করে প্রতিদিন আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এইরকম কথা। তো প্রধানমন্ত্রী বললেন যে রনি ঘুষ চাওয়ার মতো মানুষ নয়। আমি এটা কমিটি করে দিচ্ছি, তার সঙ্গে কথা বলেন। এরপর সংসদের চিফ হুইপ ছিলেন তখন উপাধ্যক্ষ আব্দুল শহীদ, তিনি এবং জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন ব্রিগেডিয়ার এনামুল হক, তিনি আমার সঙ্গে বসলেন সংসদে বসে। তো বললেন যে কি ব্যাপার, প্রধানমন্ত্রীর কাছে আসছিলেন ওরা, তো এই কথা হয়েছে, তো তুমি একটু কাজটা শুরু করে দাও। আমি বললাম যে না, এটা হবে না, দরকার আমি এমপিগিরি থেকে রিজাইন করবো। শেভরনের এমডিকে ডাকেন, তার সঙ্গে আমার কথা আছে, তারপরে আমি সিদ্ধান্ত দেবো। তো ব্রিগেডিয়ার এনামুল সাহেব বলতে গেলে একেবারে আপকে উঠলেন যে কি বলো তুমি, ওরা তো আমেরিকার প্রেসিডেন্টের মতো আচরণ করে। আমি একটা টেলিফোন করলে তারা মানে তাদের যে এমডি সে ফোন ধরবে, তো আমি কল্পনা করতে পারি না। তুমি বলছো যে সে সংসদে এসে বা আমার অফিসে এসে তোমার সঙ্গে সে বৈঠক করবে, এটা অসম্ভব ব্যাপার। আমি বললাম যে তারা অবশ্যই বৈঠক করবে, আপনি বলেন এর বাইরে কোনো কিছু হবে না। এবং দেখা গেল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং তারা আসলো। এবং আমি আমার কথাগুলো বললাম যে আপনারা এই অপকর্ম করছেন, এই সকল অন্যায় জুলুম করছেন, রাস্তাঘাট নষ্ট করছেন, এলাকার লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করছেন, এবং এই কাজগুলো যদি আপনারা বন্ধ না করেন এখানে লিখিতভাবে, তাহলে আমি আপনাদেরকে কাজ করতে দেবো না। 2 নম্বর হলো যে আপনাদের এই কর্মকাণ্ডের ফলে আমার সমস্ত রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গ্রাম্য যে রাস্তাগুলো সাধারণত 2 টন 2.5 টনের যে ট্রাক এগুলো চলার উপযুক্ত, সেখানে আপনারা 8 টন 10 টনের ট্রাক চালিয়ে পুরো রাস্তাঘাট নষ্ট করে ফেলছেন। এই সকল রাস্তাঘাট ঠিক করে দিতে হবে। এইভাবে MOU স্বাক্ষর করে তারপর আমি শেভরনকে কাজ করতে অনুমতি দিয়েছিলাম। এবং এটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতটা দৃঢ়তা ছিল। সেই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, এখন তিনি রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ঘুষ খেয়েছেন, তারপর তার ছেলে টাকা পাচার করেছে, তার বোন টাকা পাচার করেছে। এই যে শেখ হাসিনার যে ডেভিয়েশন, এই ডেভিয়েশন করেছে হারামজাদা প্রকৃতির এই সকল অসভ্য ব্যবসায়ীরা, বিরাট গ্রুপ, কারো নাম বললাম না। সেই ব্যবসায়ীরা যদি শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডিকে রীতিমতো আবর্জনাতে পরিণত করতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস এবং সেনাপ্রধানের অফিস কলঙ্কিত করার জন্য এদের 2 মিনিট সময় লাগবে না। কাজেই যারা আছেন ক্ষমতায়, স্বনির্বন্ধ অনুরোধ, এদেরকে প্রতিহত করুন। এই কয়টা লোক, এদের বেশিরভাগ লোকের ব্যবসা বাণিজ্য নেই, এরা শুধু ট্রেড পলিটিক্স করে। আর 2-3 জন 4-5 জন লোকের ব্যবসা বাণিজ্য আছে, সব লুজিং কনসার্ন। এই লুজিং কনসার্ন তারা ব্যাংকগুলোকে বসিয়ে দিয়েছে, এবং এদের ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায়, এদের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যায়, দেশ বেঁচে যাবে। আর এদেরকে যদি শুলে চালানো যায় এবং এদেরকে ডাইরেক্ট এই যাকে বলা হয় শেয়ার মার্কেটের সামনে ব্যাংক পাড়াতে এনে এদেরকে যদি জনগণের হাতে ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশে এই ধরনের অলিগার আর তৈরি হবে না। এই কাজগুলো করা উচিত। দ্বিতীয়ত, খুবই দুর্ভাগ্যজনক, বিএনপির নেতা আব্দুল আল মিন্টু, আমাদের মিন্টু ভাই খুবই বন্ধু মানুষ, পারিবারিক সম্পর্ক, তার বাসায় অনেকবার তিনি দাওয়াত দিয়েছেন, তার ওয়াইফও খুব ভালো সম্পর্ক। তো আওয়ামী লীগের যে অলিগার দুষ্ট লোকজন, তাদের চাইতে যারা আব্দুল আল মিন্টুর যে ব্যবসায়িক বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান 1000 গুণ বেশি। তিনি যদি এই সমস্ত মানুষ, অর্থাৎ এই যে এখন যারা শেখ হাসিনাকে ডুবিয়েছে, এরা যখন ফিডার খাওয়া শুরু করেছে, তখন সেই আমাদের যে আব্দুল আল মিন্টু সাহেব, তখন তিনি পোলাও কোরমা বিরিয়ানি খেয়েছেন এবং হজম করেছেন জেনুইনলি ব্যবসা করে। তার যে মাল্টিমেট গ্রুপ জেনুইন ব্যবসা করে, ফলে তিনি তার মেধাটাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন, মন্দ কাজে ব্যবহার করতে পারেন। যদি ভালো কাজে ব্যবহার করেন বিএনপির অনেক অনেক উপকার হবে, আর যদি মন্দ কাজে ব্যবহার করেন তাহলে আওয়ামী লীগের যে অলিগার, তিনি সেই অলিগারদের আব্বা হতে তার 1 মিনিট সময় লাগবে না। এই বুদ্ধি তার আছে। আমার খুব কষ্ট লেগেছে যে মিন্টু ভাইয়ের মতো এইরকম প্রাজ্ঞ অভিজ্ঞ লোকের পাশে এই অলিগারদেরকে আমি দেখে আমার বিএনপির ভবিষ্যৎ নিয়েই ভয় লেগে গেছে। সবকিছু হতে পারে। অনেকে, আমি খুব সাধারণ পর্যায়ে আছে, আমার কাছে অনেক আসতে চায়, দেখা করতে চায়, কথা বলতে চায়, আমি তাদের ফোনেই পাত্তা দিই না, যে দরকার নাই, মরে গিয়ে এতকাল তোমরা কোথায় ছিলে। মিন্টু সাহেবের যখন ন্যাশনাল ব্যাংক থেকে তাকে বের করে দেওয়া হলো, তখন এরা কোথায় ছিল। মিন্টু সাহেবের যখন একটার পর একটা মামলা হলো, তার ছেলের বিরুদ্ধে যখন মামলা হলো, তখন এরা কোথায় ছিল। তারপরে মিন্টু সাহেবের সেই মানে যমুনা রিসোর্ট যখন যেটা ছিল, সেটা যখন নিয়ে নেওয়া হলো, প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া হলো, তখন এই সমস্ত লোকজন কোথায় ছিল। এখন মিন্টু সাহেবের এমনকি দায় পড়েছে, এদেরকে নিয়ে বৈঠক করতে হবে। এই দায়িত্ব মিন্টু সাহেবকে কে দিয়েছেন? ইভেন যদি বিএনপি থেকে কেউ দায়িত্ব দিয়ে থাকেন, আমি বলবো এই দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি। আশা করি মিন্টু ভাই বুঝতে পারবেন এবং সতর্ক হবেন। সম্মান খুবই স্পর্শকাতর একটি বিষয়, মর্যাদাও খুবই স্পর্শকাতর একটি বিষয়। 1 মিনিট লাগে না, 2-3 সেকেন্ডের মধ্যে এটি তছনছ হয়ে যেতে পারে, 2-3 সেকেন্ডের মধ্যে এটি বুমেরাং হয়ে যেতে পারে। একটা সময় বলেছিলেন যে শেখ হাসিনা পালাবেন, এই ঠিক পালানোর 15 দিন আগে, এবং তিনি 30 মিনিট সময় পাবেন না। ঘটনা তাই ঘটেছে। কাজেই এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, অর্থাৎ যারা শেখ হাসিনার বিরোধিতা করেছি, তাদেরকে যে সুযোগটা দিয়েছেন, আমরা যেন কোনো অবস্থাতেই কোনো মন্দ লোকের প্রলোভনে পড়ে, মন্দ লোকের সংস্পর্শে পড়ে আমাদের এই নিয়ামতকে, আল্লাহর নিয়ামতকে যেন আমরা অপমান না করি। এর কারণ হলো এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে, এমনকি শয়তান যেটা করতে পারে না, তার চেয়ে 1000 গুণ ক্ষতি করে মন্দ লোকের সংস্পর্শ। এবং একজন মন্দ লোকের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, ও আপনাকে মন্দ না বানিয়ে ক্ষান্ত হবে না। কাজেই মানে একজন ওলি আল্লাহর সাথে চলাফেরা করার চাইতেও একজন মন্দ লোকের সঙ্গে চলাফেরা করা বা তার সংস্পর্শটা যে কোনো মানুষের জন্য মৃত্যু ঝুঁকির চেয়ে বেশি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।